আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওয়াটস অফ সাকসেসের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের সাথে এমন একজন অতিথি আছেন যার সঙ্গে আমার 2 দশকেরও বেশি সময় ধরে পরিচয়, কিন্তু তিনি বয়সে একজন তরুণ, নবীন বলা যেতে পারে, মানে বয়সে নবীন, কিন্তু অভিজ্ঞতা, দক্ষতা এবং যেভাবে তিনি তার অর্জনগুলোকে সমৃদ্ধ করেছেন সেই তুলনায় এটা যথেষ্ট ভারী। আমরা মানুষটির সাথে কথা বলবো। তো আজকের আলাপচারিতাটা অনেকটা কিছুটা মানে ইনফর্মালও হয়ে যেতে পারে, যেহেতু আসলে তার সঙ্গে আমি অনেক ঘনিষ্ঠ। প্রথম স্টুডেন্ট প্রোগ্রাম নিয়ে যখন যাত্রা শুরু করি, তিনি সেই স্টুডেন্ট কোর্সের প্রথম মানে পায়োনিয়ার ব্যাচেই অংশগ্রহণ করেছেন এবং তখন থেকেই তার সাথে পরিচয়। এবং কারোর সঙ্গে হয় যে পরিচয় হয়, তারপরে আবার সম্পর্কটা ফিকে হয়ে যায়, কিন্তু এই মানুষটির সঙ্গে আমার সম্পর্কটা এই গত 2 দশক ধরেই অব্যাহত ছিল এবং এখন তো সাংগঠনিকভাবেও আমরা রিলেটেড। সো সব কিছু মিলেই আজকের আমাদের যে আয়োজন, তাতে এই মানুষটিকে পেয়ে আমরা খুবই আনন্দিত। তিনি সেই দেশটিতে প্রথম থেকেই একজন উদ্যোক্তা হবার অভিপ্রায়ে তার কাজ করেছেন এবং আজকে সেখানে তিনি 1 দশকেরও বেশি সময় ধরে একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে আছেন এবং সেই দেশের সমাজের যারা প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান, তাদের সঙ্গে তিনি সমানতালে কাজ করছেন, সুনামের সাথে কাজ করছেন। কর্মসংস্থান যেমন তৈরি করেছেন অনেক মানুষের, এবং সেই পাশাপাশি সমাজের মানুষের জীবনের ভ্যালু অ্যাড করার ক্ষেত্রেও তিনি অবদান রেখে চলেছেন। এবং সামনের তো তার মঞ্চবি যে আরও যে বিষয়গুলো আছে সেটা তো আমরা তার কাছ থেকেই জানবো। মাহমুদুর রহমান ইরেশ মালয়েশিয়ার কুয়ালালামপুর প্রিসেলের তিনি একজন সাংগঠনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সেই পাশাপাশি তার যে ব্যবসায়ী উদ্যোগ এবং আরও যে সামাজিক অবদান সব কিছু নিয়ে তিনি কাজ করছেন। মাহমুদুর রহমান ইরেশ স্কুলে থাকতে বাবা হারানোর পর পরিবারের বড় সন্তান হিসেবে 3 ভাই বোনকে নিয়ে তার মায়ের যে জীবন সংগ্রাম তা তিনি দেখেছেন খুব কাছ থেকে। বাবা হারা সন্তানের চ্যালেঞ্জ এবং একজন সিঙ্গেল মাদারের সন্তান লালন পালনের সংগ্রাম তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এই গভীর উপলব্ধি তার মাঝে এক স্বপ্নের জন্ম দেয়, উদ্যোক্তা হবেন, এমন একটি উদাহরণ তৈরি করবেন যা ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবে যে অদম্য ইচ্ছা আর বড় স্বপ্ন থাকলে খুব সামান্য থেকেও অনেক বড় কিছু গড়া সম্ভব। মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনসে পড়ালেখা শেষে তিনি প্রবেশ করেন কর্মজীবনে। চাকরি জীবনের শুরুতেই তিনি রোবোটিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শেখেন কিভাবে সফটওয়্যার দিয়ে মেশিন নিয়ন্ত্রণ করা যায়। সেখানে তিনি উপলব্ধি করেন ভবিষ্যৎ আসলে সফটওয়্যারেরই। সেই বিশ্বাস ও অভিজ্ঞতাকে পুঁজি করেই শুরু হয় তার উদ্যোক্তা জীবনের পথ চলা। তিনি গড়ে তোলেন 2টি প্রতিষ্ঠান, টিসিএস অটোমেশন অ্যান্ড সিকিউরিটি এবং কোয়ান্ট্রাসফট টেকনোলজি। তার প্রতিষ্ঠানগুলো এখন সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়ে কাজ করছে। তারা তাদের নিজস্ব ইনহাউস সফটওয়্যার তৈরি করেছে, যার মধ্যে রয়েছে অপটিমেস্টিক, একটি ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম, যা এখন মালয়েশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যবহার করছে, এবং সোলার নেস্ট, যা সোলার রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। মাহমুদুর রহমান ইরেশ 130তম ব্যাচের কোয়ান্টাম গ্র্যাজুয়েট, 19তম ব্যাচের প্রোমাস্টার এবং কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি কুয়ালালামপুরের আহ্বায়ক। তো ইরেশ, এবার তো আপনি দেশে এসে বেশ অনেকটা সময় কাটালেন নর্মাল আপনার অন্যান্য সময়ের মধ্যে, তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। খুব মজার একটা ইন্ট্রোডাকশন ছিল, থ্যাংক ইউ। আসলে কোয়ান্টামের টানি তো আসা হয় বারবার, আমাদের তো পুরো পরিবার মালয়েশিয়াতেই।
তো খুব ভালো লাগছে, আর পুরো সময়টাই ছিল কোয়ান্টামকে নিয়ে, কোয়ান্টামকে ব্যস্তকে নিয়ে। নিয়ে। জি জি হ্যাঁ, আমি দেখছিলাম মানে যখনই কোনো কোয়ান্টামের আয়োজনে যাচ্ছি সেখানে আপনি আছেন। জি 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 আপনি এবার আপনার মাকে নিয়ে এসেছেন এবং আপনারা দুজন মানে ফুল ফোকাস রেখেছেন কোয়ান্টামে। পুরো পুরো লামাতেও ঘুরে আসলাম আমরা, লামা থেকেও লামা ঘুরে থেকেও এলেন। ঘুরে আসলাম, তারপর কোর্স রিপিট করলাম আমাদের যে কোয়ান্টাম কোর্স জি। 499 টি 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 ব্যাচে, ব্যাচ, হ্যাঁ। ওটা আমরা রিপিট করলাম। বেশ অনেক বছর পর বোধহয় রিপিট করা হলো। জি 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 আমার লাস্ট রিপিট ছিল 168 ব্যাচ, আচ্ছা, এরপর আর রিপিট করার সুযোগ হয়নি। অনেক অনেক আগে। হ্যাঁ তার মানে তো কোর্সে এখন মানে বেশ বদল। হ্যাঁ অনেক কিছু বদলে গেছে, ওনার বক্তব্য আরো ম্যাগনেটিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক। জি, আর সময়ের প্রেক্ষিতে আসলে তো কোর্সের বক্তব্য অনেক কিছু অনেক মানে সংযোজন আপডেটেশন হয়, হয়, অনেক update। সংযোজন হয়, রূপান্তর হয়। এটা খুব মজার। মানে আমার কাছে, আমারও আসলে যখন আমি কোর্সগুলোতে যাই একটু ব্যবধান পড়ে পড়ে যাই, আমার কাছে মনে হয় যে টোটাল কমপ্লিটলি আর নিউ ডাইমেনশন, নিউ ফরমেশন জি এরকম জি মনে জি হয়। আমার জন্য তো আরো বেশি চিন্তা করে, কত মাঝখানে মাঝখানে অনেকগুলো ব্যাচ হয়ে গেছে, অনেকগুলো ব্যাচ হয়ে গেছে। তো ইরেশ, আমরা যেটা বলছিলাম যে আপনি মালয়েশিয়াতে আছেন আজকে প্রায় 1.5 দশকের কাছাকাছি একটা সময়, জি তার চেয়েও বেশি হবে, দু দশক হয়ে যাচ্ছে। 2 দশক হয়ে যাচ্ছে। জি তো পড়াশোনা করতে গেছেন, তারপর সেখানে অল্প কয়েক দিনের জব লাইফের পরে আপনি টোটালি উদ্যোক্তা হিসেবে শুরু করেছেন। তো আসলে মানে আপনাকে যদি পেছনে ফিরে তাকাতে বলি, কি মনে হয় যে আজকে থেকে 2 দশক আগে যখন আপনি শুরু করেছেন আপনার জার্নিটা, মানে সব কিছু কি ঠিকঠাক ছিল, নাকি এখানে কোনো, আপনি এখন যদি আপনাকে আবার করতে বলা হয় কোনো পরিবর্তন করবেন বা? না, আমার মনে হয় যা যা ছিল সব কিছু এভাবেই হওয়া উচিত ছিল। প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সময় মনে হয় যে আসলে ঠিকভাবে খাপে খাপে বসে গেছে। যদি আবারও রিপিট করতে বলা হয়, আমি বলবো যেন আবার একইভাবে রিপিট করতে পারি। যদি আরেকবার সুযোগ হয়, এই চমৎকারভাবে সব কিছু খাপে খাপে। তো আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু সংক্ষেপে বলেন যে আসলে আপনি উদ্যোক্তা হিসেবে কি কাজ করছেন এবং আপনার যেভাবে আপনি ভ্যালু অ্যাড করছেন সেই ব্যাপারটা যদি একটু। জি জি অবশ্যই। আমি আসলে টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম। তো পড়াশোনার পরপরই মালয়েশিয়াতে আমি একটা অটোমেশন কোম্পানিতে জয়েন করি। ওরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন করছিল। তো ওদের কাজটা হচ্ছে মেশিনস নিয়ে, মেশিন প্রোডাকশনে মেশিন, ফ্যাক্টরি মেশিনস। তো ওখানে জয়েন করি এবং আমি 4.5 বছর ওখানে কাজ করি। তো জয়েন করেছিলাম একটা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে। তো যখন আমি রিজাইন করে যাই, তখন এর উপর আর কোনো পদ বাকি ছিল না। ওখানে আমার আসলে এই সফটওয়্যারের সাথে পরিচয়, যেখানে আসলে ইন্ডাস্ট্রিয়াল যে অটোমেশনে একটা বিপ্লব ঘটছে ওয়ার্ল্ড ওয়াইড। আইওটি 4.0 বলা হয় এটাকে। তো আইওটি 4.0 হচ্ছে গিয়ে মেশিনসগুলোকে সফটওয়্যারের মাধ্যমে কমিউনিকেট করানো, প্রোডাকশনসের আপ ডাউন এগুলো সব সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। তো এইগুলো আসলে এটার সাথেই পরিচয়, খুব ইন্টারেস্টিং লেগেছিল, খুব এনজয় করেছি এবং আজও ওটার সাথেই আছি। তো আপনি 4.5 বছর জব করলেন, 4.5 বছর, জি। তারপর আপনি উদ্যোক্তা হিসেবে জীবনটা শুরু করেন। আপনি বলছিলেন যে আপনার এই উদ্যোক্তা হওয়াটা মানে আরও আগে থেকে আপনার মধ্যে কাজ করেছিল, সেটা কিভাবে, কখন থেকে এটার বীজটা বপন হলো? আসলে আমরা তো আমি কোয়ান্টামে পায়োনিয়ার ব্যাচে, শিক্ষার্থী কার্যক্রমে পায়োনিয়ার ব্যাচে ছিলাম। তো ওখানে আমার মনে আছে যে শ্রদ্ধেয় গুরুজির সাথে উনি আমাদের ক্লাস নিতেন। সে সময় 2 ঘন্টা করে ক্লাস হতো। তো ক্লাসে কোন একটা ক্লাসে মনে হয় প্রথম দিকে হবে, ঠিক মনে নেই কোন নম্বর ক্লাসে, উনি বললেন যে জীবনে কি হতে চাও ওটা লিখে নিয়ে আসো। প্রোগ্রামে তো গুরুজি গল্প করেন, তো গল্প করতে করতে এরকমই একটা সময় হঠাৎ করে মনে হলো যে আসলে ব্যবসারও তো ইনফ্লুয়েন্সিয়াল। যখন আপনি ব্যবসা করেন, আপনি অনেকে কর্মসংস্থান জোগাড় করে দিচ্ছেন, আপনি একটা বড় আয়কর, রাজস্ব, ইনকাম ট্যাক্স দিচ্ছেন, দেশে কন্ট্রিবিউশন করছেন, দ্যাটস অলসো ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। তো তখনই মনে হলো যে একসময় ব্যবসা করতে হবে এবং ডাইমেনশনটা ওখানে চলে গেল। আপনার কথা শুনতে শুনতে আমি একটু রেজোনেট করছিলাম। রিসেন্টলি আমি একটা পডকাস্ট দেখছিলাম, তো সেখানে একজন নিউরো সায়েন্টিস্টের সাথে পডকাস্ট, মেল রবিনসনের সাথে একজন নিউরো সায়েন্টিস্ট কথা বলছিলেন। তিনি এই মন ছবির ব্যাপারটাকে তার মতো করে বোঝাচ্ছিলেন যে ব্রেনকে কিভাবে আসলে কনভিন্স করতে হয় কোনো একটা ব্যাপারে। তো
আপনার কথা কেন আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, নিউরোসায়েন্টিস্ট যেভাবে ব্যাখ্যাটা করছেন যে তোমার যদি এখনকার ব্যাকগ্রাউন্ডটা খুবই হাম্বল ব্যাকগ্রাউন্ড থাকে এবং তুমি অত বড় ভাবতে না পারো, মানে এটা তো একটা মনে হতে পারে যে কিভাবে এটা লজিক্যাল, তখন তুমি এই ক্ষেত্রে সফল হয়েছে এমন কারোর সাথে রেজোনেট করো। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো খুব আপনার কথা ইন্টারেস্টিং। শুনে মনে হলো যে, এবং মানে দ্যাটস আ প্রসেস অফ কনভিন্সিং ইয়োর ব্রেইন হ্যাঁ হ্যাঁ যে তুমি এত বড় কিছুর জন্য তৈরি হও। হ্যাঁ। তো আপনার কথা শুনতে শুনতে আমার খুব মানে ইন্টারেস্টিং লাগলো যে কত বয়স হবে আপনার তখন? আমার মনে হয় যে 18-20। হ্যাঁ 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 18 18 বছর, মানে 18 বছর বয়সের একজন মানে কিশোর বা মানে মাত্র তারুণ্যে প্রবেশ করেছে এমন একজন, মানে নিউরো সায়েন্সের এরকম একটা মানে প্রসিডিউরাল ব্যাপার সে অবচেতনভাবেই সে চিন্তা করছে। হ্যাঁ ইন্ট্রোডিউসড হয়ে যে- গেছে। আমরা কিন্তু আসলে লাকি এ ব্যাপারে। কোয়ান্টামে কিন্তু আমরা অনেক কিছুই জেনে যাই খুব সহজে, পরে সায়েন্সের মাধ্যমে আমরা জানতে পারি এগুলো খুব সায়েন্টিফিক। রাইট রাইট। তখন তো আসলে এগুলো বুঝি নাই, তখন মন ছবি ছিল। হ্যাঁ। এই মন ছবির ব্যাপারটা খুব মজার। আমি এই ব্যাপারে একটা মজার জিনিস শেয়ার করতে পারি। আমার মামা আসলে ইংল্যান্ডে থাকেন, আমার মেজো মামা খুব প্রিয় একজন মানুষ। তো উনি এখনও থাকেন। তো উনি যখন আমরা ছোট ছিলাম তখন প্রায় দেশে আসতেন, বছরে একবার দুবার, 2 বছরে আসতেন। তো উনি যখন আসতেন তো ওনার একবার কোর্টের ভেতরে আমি দেখলাম যে একটা নিউজ পেপার, ইংল্যান্ডে একটা নিউজ পেপার দেওয়া। তো আমি নিউজ পেপারটা খুললাম, খুলে দেখি যে একটা ছবি, বিএমডাব্লিউর ছবি, এবং নিচে সুন্দর করে লেখা যে ওদের তো একটা ট্যাগলাইন আছে, দ্য আলটিমেট ড্রাইভিং মেশিন, দ্য আলটিমেট ড্রাইভিং মেশিন। তো আমি দেখছিলাম, তো মামা আমার পাশে এসে বসলেন। তো মামা বললেন যে এই গাড়িটা তোমার কাজিন ইউজ করে, তোমার কাজিনকে আমি কিনে দিয়েছি। তো আমি বললাম যে ওয়াও ওয়াও, হ্যাঁ বিএমডাব্লিউ, হ্যাঁ তো বিএমডাব্লিউ। তো মামা আমাকে পিঠে হাত রেখে বলেন তুমিও পারবা, তোমার দ্বারা হবে। কেন জানি এটা খুব মনে দাগ কেটেছিল, এবং ওই সিনটা আমার এখনও মনে আছে। বিএমডাব্লিউ ছবির ভিতরে একজন বসেছিল, চশমা পরে একটা ছেলে, তো বলেছিল আমি মনে হয় যে আমিও একদিন মনে হয় একটা চালাবো। তো এটা মন ছবির একটা অংশের মধ্যে জুড়ে দিলাম। হ্যাঁ, তো হ্যাঁ এটা তো হয়ে গেছে অনেক বছর আগে। তো আসলে মন ছবিটা খুব পাওয়ারফুল। আমি যতটুকু জানি যে এখন আপনি টেসলা চালান। হ্যাঁ আপু, আমার তো আমি তো গাড়ির অভ্যাস আছে। তো হ্যাঁ টেসলাও একটা কিনেছি, মালয়েশিয়া তো ওরা মাত্র আসলো 2 বছরের কম। মানে আমি প্রথম ব্যাচ ছিলাম, মানে টেসলা এসছে আমি গিয়ে অর্ডার করে দিয়েছি আর কি। আসলে ইরেশ, আপনি যদি একটু মানে দর্শকরা হয়তো এই মুহূর্তে একটু বিভ্রান্ত হতে পারে যে আচ্ছা ইরেশ উনি তো মানে ইয়ো এরকমই, তো ব্যাপারটা তো আসলে তা নয়। মানে আপনি যদি আপনার মানে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ধারণা দেন। আমরা আসলে খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আমার বাবা মারা যায় যখন আমরা আমি ছোট ছিলাম। আমার ছোট বোন আসলে যখন only 40 days যখন বাবা মারা যায়। এবং তো আমার মা আসলে খুব একটা স্ট্রং মহিলা, এখনও স্ট্রং মহিলা। তো উনি আসলে আমাদেরকে গাইড করে করে বড় করলেন, এবং উনি একাই চাকরি করতেন। ওনার ইনকাম দিয়ে আমরা বড় হয়েছি। উনি আমাদেরকে বাইরে পড়তে পাঠালেন, পড়াশোনা সব কিছু করালেন। যেটা হয় আর কি আপু, যখন আপনি মার সাথে থাকেন বড় হওয়ার সময়, মানে ছেলে হিসাবে আমি রান্নাও খুব ভালো পারি, আমি ঘরের বাজারটাও খুব ভালো বুঝি, এবং জীবনের সফলতার গুরুত্বটা আসলে আম্মুর থেকে কাছাকাছি আর চোখের সামনে থেকে দেখা। তো তখন থেকে ইচ্ছা ছিল আপু যে জীবনে একটা বাঘ বদল আনতে হবে, যেন পরবর্তীতে যেন আমাদেরকে আর হাম্বল ব্যাকগ্রাউন্ড, একটা গুড ব্যাকগ্রাউন্ড দিয়ে যেন হয়। তার মানে আসলে এখন আপনি যেই সাফল্যের যেই মাত্রায় আছেন, যদিও আরও বহুদূর যেতে চান আপনি, আমরা জানি যে, কিন্তু সেটা তো আসলে আপনি মানে ইটস ইয়োর সেলফ মেড, মানে নিজের হাতে গড়া। সেলফ মেডের চেয়ে আসলে যেটা বলবো, আল্লাহর একটা রহমত ছিল খুব বেশি, মার দোয়া ছিল, ফাউন্ডেশনের দোয়া ছিল। এবং আমার মনে হয় আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আসলে কোয়ান্টাম। আমার ছেলে ছোট, 10 বছর। তো ওকে আমি বলছিলাম যে যাই করিস না কেন কোয়ান্টামের চেতনাটাকে মাথায় নিতে হবে। মানে দে ইজ আ ওয়ে অফ থিঙ্কিং, যেটা কোয়ান্টাম আসলে একটা ইয়াং বয়সে খুব সুন্দর করে মাথায়
দিয়ে দেয় আমার যেটা মনে হয়। আই ফিল ইট যে ব্যাপারটাকে আরেকটু ব্যাখ্যা করবেন। ধরেন আপু, আপনি আমার টাইমটাই দেখেন, যখন আমরা 18 বছর 17 বছর, তো ওই টাইমটা তো একটা হরমোনাল রাশ টাইম, মজার একটা টাইম। হ্যাঁ, কিন্তু কোয়ান্টামের যে চেতনাটা, যে জীবনের লক্ষ্যটাকে অনেক বড় থাকতে হবে, লক্ষ্যটা খালি যেমন আমি আমারটাতেই বলি, আমার জীবনের প্রথম মঞ্চবি ছিল একটা মোবাইল ফোন কিনবো। মানে গুরুজি যখন ওই কোর্সে সময়টা, বললেন হ্যাঁ। যে তুমি একটা মঞ্চবি দেখো, হলো কি মঞ্চবি, আমার কি লাগবে, একটা মোবাইল ফোন লাগবে আমার। তো মোবাইল ফোনটা তো কিন্তু আসলে কোয়ান্টাম খুব সুন্দর করে বুঝিয়ে দেয় আমাদেরকে এই চেতনাটা, যে আসলে জীবনে আপনি যদি অনেক বড় কিছু করেন, এইগুলো আসলে বাই প্রোডাক্ট, এগুলো এমনিতেই আসে। মানে আপনার BMW স্বপ্ন দেখার দরকার নেই, এটা খুব ছোট্ট একটা স্বপ্ন। মানে স্বপ্নটা হতে হবে অনেক বড়, যেখানে BMW বলেন কিংবা টেসলা বলেন কিংবা অন্য এগুলো হচ্ছে জাস্ট comes as a byproduct. It's there. মানে এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই জিনিসটা আসলে একটা ছোট বয়সে যদি মাথায় দিয়ে দেওয়া যায়, তখন আসলে ডিসিশন নেওয়া খুব সহজ হয়ে যায়। আপনি যখন জীবনের ভিশনটা খুব ক্লিয়ার থাকে যে আমি এখানে যেতে চাই, এমন কিছু করতে চাই, তখন কিন্তু আসলে আপনি খেয়াল করবেন যে জীবনে ডেইলি ডিসিশনসগুলো, মানে যেই বয়সে হয়তো আমার ফ্রেন্ডরা অন্য কিছু চিন্তা করছে, ব্যস্ত ছিল, প্রায়োরিটি তাদের জন্য। হ্যাঁ, আমার কাছে এটা প্রায়োরিটি ছিল না। তো এখন অনেকে ভুল বুঝেছে, অনেকে বলেছে তুই তো গেলি, তোর তো জীবনে কিছু হবে না, তুই তো, আমি বললাম গেলাম। তো এটি আর কি আপু, আমার মনে হয় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি জীবনে একটা সিগারেট খাইনি, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি ধরেও দেখিনি। এই জিনিসটা আসলে ওই ছোটোকালে যখন গুরুজি বলছেন কোর্সে, তো গুরুজি বলেন, তো মাথায় ঢুকে গেছে যে এরকম একটা খারাপ জিনিস তো কোনো দরকার নেই। এবং এই দরকার যে নাই তো নাই। আমার ফ্রেন্ডরা বললো তুই কি পুরুষ নাকি যদি তুই সিগারেট না খাস? তা আমি আবার হাসি বললাম আমি তো পুরুষ না। তাদের কথা আপনাকে নেগেটিভলি প্রভাবিত করছে না? করেনি, কখনই করেনি। যখন আমি মালয়েশিয়ায় গেলাম আপু, আমার বন্ধুরা সবাই গেল অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে, আমেরিকাতে, তো ওরা সবাই হাসাহাসি করলো, মালয়েশিয়া, ছি 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 ছি, এটা তো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিও নয়। তা আসলে আপু সেই সময় আমি একটা থিওরি শুনেছিলাম, থিওরিটা আসলে মাথায় খুব সুন্দর করে ঢুকে গেছে। ইফ ইউ আর দ্য টপ 5% ইন আ কান্ট্রি, দ্য কান্ট্রি ডাজন্ট ম্যাটার টু এনিমোর। মানে আপনি যেই দেশে থাকেন না কেন, আপনি যদি টপ 5%-এ থাকেন, ইট ডাজন্ট ম্যাটার উইচ কান্ট্রি ইউ আর স্টেইন। তা আপনি যদি টপ বিলোতে থাকেন, নিচের দিকে থাকেন, আপনি আমেরিকায় থাকলে আপনার জীবন আরও কষ্টের। হ্যাঁ, এই জিনিসটা রিয়েলাইজেশনটা আমার খুব ইয়াং বয়সে চলে এসেছিলো। এবং এই জন্য যখন সবাই টিজ করছিল যে ছি 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 মালয়েশিয়া যাচ্ছে, তুই মনে হয় ভালো কোনো ইউনিভার্সিটি তোকে ডাকেনি, তাই না? তো জীবনটা তো শেষ হয়ে গেল। তো আমি বললাম যে দেখ, লেটস সি। তো আসলে দৃষ্টিভঙ্গি আপু, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই গ্রোয়িং আপ টাইমে যদি একবার একটা ভিশন ক্লিয়ার হয়ে যায়, একটা দৃষ্টিভঙ্গি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কিছুই সহজ হয়ে যায়। তার মানে কি ইরেশ, মানে আমরা কি এরকম ডিডিউস করব কি না যে আপনার সঙ্গে ওই 18 বছর বা 17 বছর বয়সে যদি কোয়ান্টামের পরিচয় না হতো, তাহলে আজকের যে ইরেশ? না আপু, কখনই না, এটা হতো না। তখনকার চিন্তা একদমই অন্যরকম ছিল। আসলে কোয়ান্টামের আম্মুই আমাকে নিয়ে এসছেন কোয়ান্টামে, আম্মুর কারণেই কোয়ান্টাম করা। তখন তো আসলে পছন্দ করিনি যে কি করতে নিয়ে ছোট যাচ্ছে। বয়সে যেটা হ্যাঁ, খুবই লাইকলি। আমি যখন তো করি তখন ক্লাস 7-এ ছিলাম মনে হয়, হ্যাঁ ক্লাস 7-এ ছিলাম। তো আমার মনে আছে আমি যখন প্রথম, তখন একটা ওরিয়েন্টেশন ক্লাস হতো 1.5 ঘন্টা। হ্যাঁ, পরিচিতি সভা হতো। আমি বসেছিলাম যে এই জিনিস কে করে, এরকম ধ্যান করতে। কারণ আম্মুকে তো দেখতাম বাসায় ধ্যান করে, চোখ বন্ধ করে বসে থাকে, এগুলো কি। কিন্তু ওনার কথা শুনতে মানে আসলে যখন একটা নতুন থিওরি আসে, সবাই তো জীবনে বড় হতে চায়, সবাই তো একটা ইচ্ছা থাকে। তখন কেউ যদি বলে যে there is a way to do it, there is a way, if you can change something you can change many things, এই জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং আমি আসলে এটাকে এতই প্রাধান্য দিই আপু, আমি তো আমার ওয়াইফকেও বলি, আমার বাচ্চাদেরকেও বলি, আমার বাচ্চাদেরকে এটা বলতে এবং আমি বলি যে তোমাদেরকে কোর্স করতেই হবে। ইফ ইউ ওয়ান্ট দ্যাট চেঞ্জ টু কাম ইন টু ইউর লাইফ, কোর্স করতে হবে। এই ছাড়া মানে আমাকে দেখে আমার কথা শুনে আসবে না, এটা কোর্সের মাধ্যমে আসবে। আপনি যদি নতুন দর্শকদের জন্য একটু কোর্স ব্যাপারটা যদি একটু বোঝান, মানে কোর্সটা মানে কি আসলে?
আমার মনে হয় কোর্স হচ্ছে জীবন দৃষ্টিটা বদলে দেওয়া। আসলে আমার কাছে যেটা মনে হয়, মানে আপনি যদি আধ্যাত্মিকভাবে না দেখেন যে আমি চোখ বন্ধ করে চিন্তা করছি নাকি, এটা ইম্পর্টেন্ট না। মানে জীবনে যে একটা দৃষ্টিভঙ্গি আছে, জীবনটা যে অনেক বড় হতে পারে, জীবনটার যে অনেক মিনিং হতে পারে, এবং জীবনটা খালি আপনি একা না, আপনার পরিবার, আপনার আপনার লিগেসি, এই ব্যাপারগুলো আসলে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এবং আমার মনে হয় কোর্সের প্রথম জিনিসটি যেটা হয় সেটা হচ্ছে দৃষ্টিটা খুলে যায়, দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়, এবং যখন এটা বদলে যায় তখন অন্য কিছু আস্তে আস্তে করে বদলে যেতে শুরু করে। তো আমার মনে হয় কোয়ান্টামের কোর্সটা হচ্ছে এক বাক্যে যদি বলি সেটা হচ্ছে যে দৃষ্টিভঙ্গি বদলের কিছু কিছু প্রশ্ন আছে, যেমন কালকেই একটা গ্যাদারিংয়ে গেছিলাম আমি, সেখানে আমি যখন আমাদের কোর্সটা সম্পর্কে বললাম, ওখানে কেউ আসলে কোয়ান্টাম পরিচিত না। আচ্ছা, সো এভরিবডি ওয়াজ টকিং অ্যাবাউট দ্য টাইম, যে 4 দিন 40 ঘন্টা কিভাবে সম্ভব। জি। তারা কিন্তু শুনেছে। আমি মোটামুটি সেখানে 70% মানুষকে পেলাম যারা কোথাও না কোথাও মানে কারো না কারোর কাছ থেকে কোয়ান্টামের ব্যাপারে জেনেছে। কারো হয়তো ফ্যামিলি কোনো ফ্রেন্ড করেছে, ফ্যামিলি মেম্বার করেছে, কারো বাসার সামনে হয়তো কোয়ান্টামের কোনো অফিস জানে সে, কিন্তু মানে সে পারছে না সময় বার করতে। আচ্ছা, তো অল্প সময় ছিল, টি ব্রেকের সময় আমি শুধু বলছিলাম যে আপনার বয়স আজকে 35 বছর, এই 35 বছর ধরে আপনার মধ্যে যে ভুল ধারণাগুলো জমেছে, পাইল হয়েছে, ওটাকে সারাতেও তো 35 ঘন্টা তো মিনিমাম তো দরকার। তো দ্যাটস ওয়াই আওয়ার কোর্স ইজ 40 আওয়ার কোর্স বা 38 আওয়ার কোর্স, যেটা কিনা মানে একজন মানুষের এই যে ভেতর থেকে বদলটাকে হয়তো বা ইগনাইট করে। জি জি। আপনি কি মনে করেন? আমাকে যখন এই প্রশ্ন করা হয় তখন আমি আপনার মতোই বলি, এবং এর পাশাপাশি আরেকটা কথা বলি যে আসলে অনেক মানুষের জীবন বদলে গেছে। আপনি করেন, স্ট্রাকচার নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনার দরকার যে আপনি জীবনে যদি একটা পরিবর্তন চান, 10 ঘন্টা কোনো টাইম না, 40 ঘন্টা আসলে কোনো টাইম না। এই সময়টা আসলে নিজের জন্য ইনভেস্টমেন্ট। রাইট। আমরা তো মাঝে মধ্যে ছুটি নিয়ে ফেলি, তো যে আর পারছি না ছুটি, নিজের জন্য ছুটি। তো সেরকম আপনি যদি মনে করেন যে ইউ নিড আ চেঞ্জ, জীবনটাকে আরেকটু উপভোগ করতে চান, জীবনটাকে বড় অ্যাঙ্গেলের চিন্তা করতে চান, তাহলে ইউ হ্যাভ টু গিভ দ্যাট টাইম। এবং এই টাইমটা কেন উনি 40 ঘন্টায় করান, কেন উনি 20 ঘন্টায় করান কিংবা 10 ঘন্টায় করান, এটা আমার বোঝার দরকার না। এটা তো শিক্ষকের ব্যাপার, এটা শিক্ষকের চিন্তা। আমার কাজ হচ্ছে খালি আমার পরিবর্তনটাকে আমি যতটুকু অ্যাবজর্ভ করতে পারি। দৃষ্টিভঙ্গিটা এরকম হওয়া উচিত যে আই ডোন্ট নিড টু থিঙ্ক অফ দ্য স্ট্রাকচার, আই নিড টু থিঙ্ক অফ ইফ আই ক্যান অ্যাবজর্ভ ইট অর নট, আমি কি নিতে পারি নাকি। যে বদলটা লাখ লাখ মানুষের মধ্যে এসছে, ওয়াই নট মি। হ্যাঁ, এইভাবে করে আমি এটাই বলি মানুষকে যে এটা আপনার ব্যাপার, মানে ডু ইউ ওয়ান্ট চেঞ্জ অর নট। জি। এবার আমি একটু প্রবাস সম্পর্কে আসি। আমাদের এখানকার মানুষের মধ্যে একটা ধারণা আছে যে কোনোভাবে আমি বিদেশে যেতে পারলেই আমার সব কিছু হবে, এবং প্রচুর লোক মালয়েশিয়াতে যেমন যাচ্ছে, এমনি যেগুলোকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয় সেখানেই যাচ্ছে। এবং এই যে একটু আগে আপনি বলছিলেন যে একটা দেশের 5%-এর মধ্যে যদি আমি থাকতে 5% না না পারি, তাহলে আসলে মানে আমি কোন দেশে থাকি সেটা ম্যাটার করে না। মানে এই যে প্রবাসী হওয়ার পেছনে মানুষের যে মাইন্ডসেটগুলো আমরা দেখি, আপনি দেখেন, আপনার কি মনে হয় মানে সবচেয়ে বড় মানে ফ্যালাসি, যদি 3টা ফ্যালাসির কথা জিজ্ঞেস করি, যে 3টা ভুল যেটা মানুষ মানে কমন মিসকনসেপ্ট যেটাতে মানুষ আক্রান্ত হয় এবং মানে যেতে চায়, আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে আপু, আসলে এই চিন্তাটা মনে মানুষের থাকা উচিত যে আমি যদি এমন কিছু না করি প্রবাসে যেটা আমাকে টপে না নিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি ওখানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস হিসাবেই থাকছেন। হ্যাঁ, মানে আপনি অলওয়েজ আপনি সেকেন্ড ক্লাস, অবভিয়াসলি যারা নেটিভ ওরা ফার্স্ট ক্লাস, কিন্তু সেকেন্ড ক্লাসেরও তো একটা সেবা দেওয়ার একটা লিমিট আছে। কিছু সেবাতে তো ফার্স্ট ক্লাসও মাথা ঝুঁকিয়ে ফেলে, আচ্ছা তোকে ছাড়া হচ্ছে না, আপনাকে ছাড়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে দেখতে হবে যে আপনি যাচ্ছেন কী কারণে। আপনি কি যাচ্ছেন বড় কোনো কাজ করার জন্য, বড় কোনো সুযোগের জন্য, নাকি আপনি যেমন আমাকে মাঝে মধ্যে বলে মালয়েশিয়াতে নাকি টেবিল মুছলে 70,000 টাকা, রেস্টুরেন্টে টেবিল মুছলে নাকি 70,000 টাকা। তো আমি দুষ্টামি করে বলি আমাকেও জানাবেন কোথায়, মাঝে মধ্যে ফ্রি থাকলে আমিও টেবিলটা মুছে দিয়ে আসবো 70,000 টাকা দিয়ে। তো আসলে এগুলো হচ্ছে আপু
মানে আমার মনে হয় বাইরে যাওয়ার ব্যাপারটা না আসলে খুব মার্কেটাইজড হয়ে গেছে, কী জানি একটা আছে, এরকম আসলে কিছু না। এটাকে আপনাকে বুঝতে হবে। যদি আপনি ছোট কাজের জন্য যান, আপনাকে ওরা খুব কষ্টের মধ্যেই রাখবে, আপনার এমন কোনো পরিবর্তন আসবে না যেটা এই দেশে সম্ভব না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপু, আসলে দেশটা খুব ইম্পর্ট্যান্ট। কোন দেশে যাচ্ছেন আসলে মানুষ তো বলে না, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এখন অনেক রকম সমস্যা প্রবলেম দেখা দিচ্ছে। যেমন ওপেনলি যদি বলি, সমকামিতার ব্যাপার, আপনার বাচ্চারা যখন স্কুলে যাবে ওরা কী ধরনের এনভায়রনমেন্টের সাথে এক্সপোজড হচ্ছে, আসলে দৃষ্টিটা একটু দূর দৃষ্টি নিয়ে দেখতে হবে। কারণ আপনি তো একা না, আপনার সাথে বউ আছে, বাচ্চা আছে, পরিবার আছে। ওরা যখন বড় হবে ওরা কি আদৌ মানে রটেন এনভায়রনমেন্টটা পাচ্ছে কিনা, এটাও কিন্তু কনসিডার করা উচিত। আমার মনে হয় এটা মানুষ অনেক সময় টাকার বিনিময়টাকে মাথায় রাখে না, যে টাকা পাবো তো টাকা পাবেন, কিন্তু টাকা পাওয়ার পরে এই যে সাইডটা ঠিক থাকবে তো নাকি, যেটা গুরুজি খুব সুন্দর করে বলেন যে সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে নরকে যাওয়ার আর দরকার নেই, এখানে আপনি এই ওয়ার্ল্ডেই দেখে যাবেন, নরকের টেস্টটা পেয়ে যাবেন। তো এরকম কষ্ট, এটা দূরদৃষ্টির অভাব, এটা নাই। এটা থাকলে হয়তো মানুষ বুঝতো আরও। 3 নম্বর যদি আপনি বলেন আপু, 3 নম্বরটা হচ্ছে আসলে নিজেকে একটু বোঝা যে আপনি ধরেন খুব আপনি দেশে ইলিশ মাছ ছাড়া আপনি ভাত খেতে পারেন না, অথবা আলু ভর্তা না হলে হয় না, আপনি রাস্তা হইচই। হ্যাঁ, আমার একবার হয়েছে যে আমি একজন লন্ডনে থাকা আমাদের এক কোয়ান্টাম সদস্যের সাথে কথা বলছি, তো ওই সময় আমি জাস্ট একটা বাজারের মধ্য দিয়ে হাঁটছিলাম এবং আমি ইসেতে উঠবো, ওই যে আপনার টেম্পু যেটাতে আছে ওটাতে উঠবো, তো ওরা চিৎকার করে লোক ডাকে না যে আসেন 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 আসেন। তো আমি ভাবছি যে আমি যার সঙ্গে কথা বলছি ওনার ডিস্টার্ব হচ্ছে কিনা, আমি বলছি যে আপনাকে অসুবিধা হচ্ছে, না আপা, বরং আমি এই শব্দগুলো মানে বহু বছর শুনি না, খুব মিস করছি, আমার খুব মানে ভালো লাগছে যে আপনি এই শব্দগুলো আমাকে শোনার সুযোগ করে দিয়েছেন। ট্রু, মানে হ্যাঁ, আসলে আপনাকে এটা বুঝতে হবে, যখন আপনি শিফট করে যাবেন ইউ হ্যাভ টু অ্যাডপ্ট টু দ্যাম। যেটা বলে না যে ওয়াইল ইউ আর ইন রোম ডু অ্যাজ রোমান্স ডু, মানে আপনাকে ওখানে কিন্তু ওদের মতো করেই থাকতে হবে। যদি এটা আপনার জন্য খুব চ্যালেঞ্জিং কিছু হয়, যে না আমি এটা ছাড়া তো থাকতে পারবো না, তাহলে আসলে আপনি একটা মানসিক যন্ত্রণায় সারা জীবন ভুগবেন। জীবনটাকে এরকম মানসিক যন্ত্রণায় পার করা কোনো মানে হয়? তো এই জিনিসটা আসলে কেউ রিয়েলাইজ করে না, ওখানে গিয়ে বলে না আমি তো দেশে এরকম ছিলাম, দেশে তো আমি এভাবে করতাম। এটা তো দেশ না। এখন যেটা হয় যে আপনি যদি এই মানুষদের সঙ্গে কথা বলেন, অলসো দে হ্যাভ দেয়ার রিজনস। সে হয়তো বলবে যে দেশে মানে সুযোগ নাই, অনিশ্চয়তা, পলিটিক্যাল, ইকোনমিক, অনেক রকম আনস্টেবিলিটি। ওই অ্যাগেইন বাচ্চাদের কথা বলা হয়, এখানে লেখাপড়া নাই, এই দেশে লেখাপড়া হয় না, মানে দেয়ার আর সাম রিজনস। আবার এর একটা বড় অংশ হয়তো এক্সকিউজেস। কিন্তু আপনার সাথে আপনি যেটা বললেন যে আসলে আমি যে দেশটিতে স্থানান্তরিত হতে চাইছি, সেখানেও কি মানে সেখানকারও কি মানে কোনো সিচুয়েশন নাই যে সিচুয়েশনগুলো আমার জীবনকে মানে নেগেটিভলি অ্যাফেক্ট করতে পারে? আসলে এটা জেনে নেওয়া দরকার, বোঝা উচিত। আসলে এই আমার মনে হয় অ্যাওয়ারনেসটা নাই। আর আরেকটা যেটা হয় যে আমরা যখন কোনো একটা ইমোশন নিয়ে এগোই, আমরা হয়তো ওইটাকে মানে ওইটাকে নেগেট করে এমন সব ফ্যাক্টরগুলোকে বাদ দিয়ে দিই। এটা আমাদের ব্রেনের একটা ফাংশনিং। ইরেশ, আপনি যদি এখন একটু বলেন যে আপনি তো একজন উদ্যোক্তা, এবং আমরা জানি যে উদ্যোক্তার জীবনটা ইটস এ কমপ্লিট ডিফারেন্ট জার্নি। মানে তার মাইন্ডসেট, তার যে চ্যালেঞ্জেসকে মোকাবেলা করার জন্য তার যে অ্যাটিটিউড বা তার যে উদ্যম, এই বিষয়গুলো তো ডেফিনেটলি মানে আপনি কিভাবে এই জিনিসগুলোকে কি বলবো মানে নিজের ভেতরে নিয়ে এসছেন, মানে ইনকালকেট করেছেন কিভাবে? আমার মনে হয় মঞ্চবিতে ছিল তো যে এরকম কিছু হতে চাই। আমার মনে হয় সময়ের সাথে সাথে এটা চলে আসছে। যেমন আমি কথা বলতে খুব অস্বস্তি ফিল করি, আমি প্রেজেন্টেশন দিতে খুব অস্বস্তি ফিল করি, এবং আমার কিছু শেখাতে খুব অস্বস্তি হয়। কিন্তু যখন আমি দিই প্রেজেন্টেশন অথবা যখন কিছু শেখাই, তো আমি একবার আমাদের একটা কাজ ছিল ইউনিভার্সিটিতে,
একটা ইউনিভার্সিটি, একটা ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টিতে। তো আমার এক্সপ্লেনেশনটা দিচ্ছিলাম আমি সব প্রফেসরসদেরকে, অ্যাসিস্ট্যান্ট প্রফ, ওরা সবে ছিল, ডিন ছিল, ফ্যাকাল্টির ডিন ছিল। আমাকে প্রেজেন্টেশনের পর আমাকে উঠে এসে বললো যে তুমি কি ফ্যাকাল্টি জয়েন করতে চাও নাকি, তোমার এক্সপ্লেনেশন ওয়াজ সুপারব। তো আমি বললাম যে না, আমি তো ডিফারেন্ট সেগমেন্টে। তোমার কি না, ইট ওয়াজ রিয়েলি নাইস। তো এটা ছিল একদম প্রথম দিকে, তখন আই ওয়াজ লাইক মেবি শিক্ষকরা খুব কাইন্ড হন এই জন্য বলেছে। তো ওভার দ্য ইয়ার্স আই স মেনি টাইম আই গট দিস ফিডব্যাক যে আরে তুমি বুঝালে তো বুঝি, অন্যরা বোঝালে বুঝি না, তুমি বোঝালে বুঝি, অন্যরা। তো যেটা হয় আপু, আমার মনে হয় এগুলো হচ্ছে সব পার্ট অফ মন ছবি। যখন আপনি মন ছবিটা দেখেন, মনে হয় উইথ স্টেজেস কিছু জিনিস মনে হয় আমাদের মাইন্ডই অ্যাডপ্ট করে ফেলে, না কথা বলতে হবে। যখন ব্যবসার কাজে দাঁড়াবেন কথা বলতেই হবে, তো বলবেন, অন্য সময় বলবেন না, এরকম আর কি। আমার মনে এটা। আপনি যদি আরেকটু কিছু এক্সাম্পল দিয়ে আমাদেরকে একটু ক্লিয়ার করেন যে আসলে মন ছবির ব্যাপারটা আপনি কিভাবে আপনার জীবনে প্র্যাকটিস করেন বা কিভাবে এটাকে আপনি এক্সারসাইজ করেন। মেডিটেশন করা হয়, তো যখনই করি তখনই মন ছবিটা দেখি। মন ছবিটা বা এমন কোনো যদি ইন্টারেস্টিং এক্সাম্পল দিতে পারেন, উদাহরণ যে আপনি মানে যেটা কি আপাত দৃষ্টিতে মনে হয় যে হবে নাকি, কিন্তু আসলে আপনি এটা হয়তো পরে আপনি রিলেট করেছেন যে এটা আসলে আপনার ভিজুয়ালাইজেশনেরই ফল। এরকম অনেক ঘটনা আছে আপু, অনেক। আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলতে পারি। আমাদের মালয়েশিয়াতে ব্যবসা করতে গেলে লোকালদের একটা ইনফ্লুয়েন্স থাকা লাগে, মানে লোকাল লাইসেন্সিংয়ের ব্যাপার থাকে, ইশাকে অনেক কিছু থাকে। আমি যখন শুরু করি তখনও এই লটা ছিল। তো আমি একজন লোকালকে নিতে হয়েছে যে কাম জয়েন মি, আমার একটা ফ্রেন্ড ছিল। তো এরপরে এটা শিথিল হওয়া শুরু হয়। আমার মন ছবিটা ছিল যে আর কোনো পার্টনার থাকবে না, কারণ আসলে আপু আমার মনে হয় যে দায়িত্ব নেয়, যে লিডার, তাকে মনে হয় একাই করা উচিত। মানে এখানে মানে এটা আমার চিন্তা যে আমার মনে হয় ইটস বেটার যে আপনি ডিসিশন নিলেন, ভুল হলে আপনি স্বীকার করলেন যে আই ওয়াজ রং, লেটস ফিক্স ইট। আর ভুল না হলে ইউ আর রাইট। হ্যাঁ, কিন্তু লিডারে আমার মনে হয় যদি আপনি অনেক কনসালটেশন থাকে, অনেকের অনেক ইনপুটস থাকে, মানে যদি অ্যালাইনড না হয় ইট বিকামস আ ডিসকাশন, ইট ডাজন্ট কাম টু আ কনক্লুশন। রাইট। আমার এই জিনিসটা খুব বেশি আপু, আমি মিটিংগুলো তো হোয়াট ইজ দ্য কনক্লুশন, মানে কনক্লুশন। তো আমার এরকম একটা চিন্তা ছিল যে ব্যবসাটা আসলে দুজন মিলে চালাতে গেলে দুজনের দুরকম মাইন্ডসেট, আমার মাইন্ডসেট একরকম, ওর মাইন্ডসেট একরকম। এটা একটা ছোট্ট এক্সাম্পল আমি দিতে পারি যে আমরা কোয়ান্টামে শিখি যে ব্যবসায় লোন নেওয়া ঠিক না, এবং আমার ওই পার্টনারের ছিল লোন নেওয়ার খুব শখ, মানে সে লোন নেবে। তার কথা হচ্ছে আরে লোন ছাড়া কেউ ব্যবসা করে নাকি, তো আমরা বড় অঙ্কের লোন নিব, তারপরে রিটার্ন করে দেব। এখন সেটাই কমন মাইন্ডসেট। হ্যাঁ, কমন মাইন্ডসেট। এবং ব্যাংকারদের সাথে যখন কথা বলছিলাম, যখন মানা করে দিলাম, ব্যাংকারও আমাদের তাকে আছে, বলে কি ও মালয় ভাষায় ওকে বলছে যে বোকা মনে হয়, বুঝে না, ব্যবসা বুঝে না মনে হয়। তাই বললাম যে দেখো আমি লোন নিব না, যদি লোন নিতে হয় তার মানে উই আর ফলিং বিহাইন্ড সামওয়্যার, হয়তো আমাদের খরচ কমাতে হবে, নাহলে আমাদের এত এক্সপ্যানশনের প্রয়োজন নেই। হ্যাঁ, তো ইনকাম করে এক্সপ্যানশন, তো এটা ছিল আমার মন্ত্র। তখন মন ছবিটা আমার একটা অংশ ছিল যে ব্যবসাটা আলটিমেটলি আমার হয়ে যাবে, এটা আসলে কারোর থাকার দরকার নেই। তো এখন এটা তো ও ছিল প্রথম দিকে, কারণ মালয়েশিয়ার রিকোয়ারমেন্টটা এরকম ছিল। পরে দেখেন আপু, এই জিনিসটা এমন ইন্টারেস্টিং যে ওরা সব সেক্টরে এই রিকোয়ারমেন্টটা বন্ধ করলো না। আমি যে সেক্টরটাতে বিজনেস করি ওখানে এই ডিসিশনটা উঠায় দেওয়া হলো যে ইট ক্যান বি 100% ফরেন ওন্ড। এটা 100% ফরেনরা ওন করতে পারে, লই বদলে গেল, মানে ওরা একটা শিথিল হয়ে গেল। তো আমি তো ওকে তাড়াতাড়ি করে বললাম যে দেখো ভাই, অনেক হয়েছে, তুমি তোমার রাস্তায় হাঁটো, আমি আমার রাস্তায় হাঁটি। আমাদের যেহেতু অনেক চিন্তাভাবনা মিলে না, তোমাকে আমি লোন নিতে বন্ধ করে রাখছি, আমারও খারাপ লাগে, তুমি যাও, তুমি তোমার লোন টোন নাও, আর তোমার সব শেয়ারগুলো আমাকে দিয়ে দাও, যেটা লেনদেন ট্রানজ্যাকশন, তো সব আমাদের হয়ে গেল। তো আসলে আমার মনে হয় মন ছবি এরকমই আপু, মানে মন ছবিটা হতে হবে বড়, কিভাবে হচ্ছে, কেমনে হবে, কোথার থেকে আসবে, এটা চিন্তা করার দরকার নেই। মানে এটা হচ্ছে বিশ্বাস যে
ওখানে পৌঁছাতে হবে, ওখানে পৌঁছাবো। কীভাবে পৌঁছাবো, মাঝে মধ্যে রাস্তায় একটু অদল বদল করা লাগে, কিন্তু পৌঁছাবো। এবং এখনো পর্যন্ত আপনার বিজনেস মানে লোনহীন? আলহামদুলিল্লাহ, আমি খুব প্রাউডের সাথে বলি এটা। আমাদের কোনো লোন নাই, কোনো লোন নেই আমাদের ব্যবসা। আমাদের যখন ইকোনমিক ইভ্যালুয়েশন আসে, কিছু কিছু টেন্ডারের সময় ইকোনমিক ইভ্যালুয়েশন আসে, তো ওরা বলেছে কী ব্যাপার ব্যাংক লোন কোথায়, লোন কর্নারটা এমটি কেন? তারপর বলেছি কারণ লোন নাই, এই জন্য এমটি। তো আলহামদুলিল্লাহ, আমি এটা খুব শুকরিয়া আদায় করি যে আসলে উনি যদি এই ফাউন্ডেশন থেকে যেটা আমরা না শিখতাম, এটা কিন্তু আসলে খুব ডিফিকাল্ট একটা বিজনেস নলেজ। আপনি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবেন, সে লোন ছাড়া ব্যবসা করা যায়, এটাই তার মাথায় ঢুকবে না, এটা আসবেই না, এবং আপনাকে পাগল মনে করবে, মানে আপনাকে বলবে কি উইয়ার্ড। কারণ এখনকার ইকোনমিটাই, বিজনেস স্ট্রাকচারটা কিন্তু বদলে গেছে। মানে তাড়াতাড়ি করে রেইজ ইউর ফান্ড, ভিসি করো, কী জানি কী সব জানি আছে। আমাকে অনেকেই কল তোর করে, আমি কি দেখো বাবা আমি এগুলো বুঝি না বুঝি ভিসি, না বুঝি এসব। আমার কথা হচ্ছে যে ব্যবসা হচ্ছে আইদার কারোর নামে, আপনি আর্ন করবেন, আর্ন না করতে পারলে আপনি ইউ আর ইন দ্য রং বিজনেস, আর না হলে আপনাকেই স্কিল করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে মন ছবি আর কি। আমি একটা বই দেখছিলাম, প্রফিট ফার্স্ট। হ্যাঁ, মানে আপনি তো জানেন বই, এই জন্য হাসছি যে ওখানে আমরা নর্মালি কি চিন্তা করি, ইনকাম, এক্সপেন্ডিচার, প্রফিট। জি। আর বইতে অনেক কিছু আছে, বাট আমি যেই টপিকটা নিয়ে বলছি সেটা হচ্ছে যে ইনকাম, প্রফিট, এক্সপেন্ডিচার। প্রত্যেকটা পিরিয়ডে তুমি যে প্রফিট করতে চাও, কিপ অ্যাসাইড, তোমার প্রফিট করতেই হবে। এবার তুমি তোমার এক্সপেন্ডিচারকে ওইভাবে তুমি সামলাও, রাইট। এবং মানে কাইন্ড অফ বলছে যে মানে এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট করো যেখানে তুমি প্রফিট কত করতে চাও সেটা তুমি প্রত্যেক মাসে ওখানে রাখতে থাকো। এবার তুমি দেখো যে তুমি এক্সপেন্ডিচার বাকিটা দিয়ে কীভাবে সামলাবা। খুব ইন্টারেস্টিং আপু। আসলে আমার লাইফটা খুব মজার। এরকম একটা জ্ঞান আমি আমার একজন আত্মীয়র মাধ্যমে পেয়েছিলাম। আমার মার বাবা আসলে উকিল ছিলেন, নানা ভাই। তো নানা ভাইকে আমি কখনো জীবনে দেখি নাই, কখনো, উনি আগেই মারা গিয়েছিলেন, কিন্তু ওনার একটা মেসেজ আমার কাছে খুব ছোটোকালে চলে আসছিল, এবং এই মেসেজটা আমি নিজের জীবনে ফলো করি, এবং আমি ব্যবসায়িক অ্যাঙ্গেলও ফলো করি। এই তথ্যটা এখন অনেক বই টইতে সুন্দর করে বলছে। তথ্যটা হচ্ছে এরকম আপু, নানা ভাই বলেছিলেন যে তোমার কাছে যদি 10 টাকা থাকে, তুমি বলবা তোমার কাছে আছে 7 টাকা, আর খরচ করবা 5 টাকা। হ্যাঁ, খরচ করবা 5 টাকা, আর ফুটানি আসবে 5 টাকা। মানে একটা টাকার একটা গরম আছে, তো গরমটা সবসময় 5 টাকার মধ্যেই থাকবে। তাহলে তুমি মানে কষ্ট হবে না তোমার ফিউচার। উনি কিন্তু ব্যবসায়ী না, কিন্তু আমার কথাটা সে সময় শুনেছিলাম, মাঠে ঢুকে গিয়েছিল। পরে আমি অনেক বছর পর বুঝলাম যে এটা খুব খুব ইউজফুল একটা টার্ম। মানে আপনি ব্যয় করবেন আপনার আয় না, শুধু আয়ের চেয়েও একটু কম করে। হ্যাঁ, মানে আয় যেন আপনাকে যেন হঠাৎ করে কোনো ফল্টি সিচুয়েশনে পড়তে না হয়। মানে একটা উইয়ার্ড ব্যবসা তো এরকমই আপু, মাঝে মধ্যে পেমেন্ট আটকে যায়, মাঝে মধ্যে পেমেন্ট ডিলে হয়ে যায়, মাঝে মধ্যে এটা কি ডেলিবারেটলি ডিলেড অর প্রসেসিং ডিলেড, উই ডোন্ট নো। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে ইট হ্যাপেন্স। তো এই ক্ষেত্রে আমি আমার এক্সপ্যানশন, এক্সপেন্সে সব জায়গায় জিনিসটা ফলো করি, যে 10 টাকা থাকলে বলবা আছে 7 টাকা, আর খরচ করবো 5 টাকা। ঠিক একটা মানে ওরা একটা মানে অ্যালিগরি ব্যবহার করেছে, সেটা হচ্ছে যে টুথপেস্টটা যখন প্রথম দিকে থাকে আমরা কিন্তু বেশি করে নিই, জি, তাই না? মানে যখন মানে টুথপেস্টটা শেষ হতে থাকে তখন আমরা অল্প অল্প করে নিই। মানে বলছে যে শুরু থেকেই তুমি আসলে ওটা অল্প করে নাও। এটা খুব মজার। ধরেন একজন উদ্যোক্তার, মানে এটা জাস্ট এই প্রশ্নটা, কালকে আমি একটা প্রোডাক্টিভিটি ওয়ার্কশপে গেছিলাম, তো ওখানে আমি এই প্রশ্নটা ওখানেও করেছি যে কখন আমি বুঝবো, আমি উদ্যোগের ক্ষেত্রে বলছি যে আই নিড টু স্কেল আপ, মানে এখন আমাকে বড় হতে হবে। দেখি আপনার উত্তরটা শুনি। আমার মনে হয় আপস্কেলটা হচ্ছে আপু, আমার যেটা মনে হয় যে আপনার এন্ড রেজাল্টটা কী। আপনি কি ব্যবসাটাকে বিক্রি করতে চান? ব্যবসাটাকে একটা বড় দামে বিক্রি করতে চান? যেমন আমার কাছে একবার ফোন এসেছিল একজন বড় ব্যবসায়ী মালয়েশিয়াতে, আমাকে ফোন করে বলেছিল যে তুমি খালি বলো তোমার অঙ্কটা,
ব্যবসাটা বেচে দেওয়া, তোমার যেই যা ব্যবসাটা আছে এটা আমাকে বেচে দাও, তুমি অ্যামাউন্টটা বলো, আমি ট্রান্সফার করে দিচ্ছি, ও মানে ডকুমেন্টেশন পরে হবে, আই ট্রাস্ট ইউ। তাই আমি বলছি আমি তো বিক্রি করবো না। তো বলে কি বিক্রি করবো না, তো ব্যবসা তৈরি করছো কেন? তাই আমি মনে মনে হাসলাম যে তোমার ব্যবসা তো 35 বছরে, তুমি তো কখনো বিক্রি করো নাই, তা আমারটা কেন বিক্রি করা? কিন্তু আমি তো বলতে পারি না, বলে স্যার বিক্রি করব না। ওই কেন বিক্রি মানে তাহলে ব্যবসাটা তৈরি করার কারণ কি? যে ব্যবসা করার জন্য। এটা বুঝতে হবে যে মানে ব্যবসাটা কী জন্য করছেন, এটা কি ফর এভার, মানে আপনি কি চান এই ব্যবসাটা আপনার পরও থাকুক, আপনার পর আরেকজন ধরবে, আরেকজনের পর আরেকজন ধরবে? তো এরকম একটা ভিশন যদি ক্লিয়ার থাকে, তখন এই আপস্কেলের ব্যাপারটা আসলে যেটা হয়, সামটাইমস ওরা বুস্ট আপ করে যে আমার অনেক ক্যাপিটাল আসছে, অনেক কিছু আসছে, আমার ভ্যালু বেড়ে গেছে। তা আমার তো ভ্যালু বাড়ানোর দরকার নেই, আমার তো হচ্ছে সলিড ডিলস অ্যান্ড কন্ট্রাক্টস। যেমন আমি আমার বেলায় বলতে পারি, মানে আমাদের সফটওয়্যারগুলোতে ইয়ারলি সাবস্ক্রিপশনস থাকে। হ্যাঁ, আমাদের সফটওয়্যারগুলো ইন্ডাস্ট্রিতে রান হয়। তো ওরা আসলে আপু একবার যখন সফটওয়্যার বদলায়, ওরা চায় না যে সফটওয়্যারটা রেগুলারলি বদলাক, ওদের একটা ফিক্স করে ফেলে যে। তো ওরা যেটা করে, আমার সবচেয়ে লংগেস্ট কন্ট্রাক্ট হচ্ছে 21 বছরের, মানে 21 বছর ধরে ওরা এই সফটওয়্যারটা চায় যেন আমি ভুলে না যাই, প্রতি বছর ইউজ করবে। 21 বছরের কন্ট্রাক্ট। আমার কাছে 10 বছর আছে, আমার কাছে 15 বছর আছে, এর চেয়েও কম আছে, যে কন্ট্রাক্ট করে ফেলে। তো আমার কাছে এক্সপ্যানশনটা, আমার মনে হয় কিছু ধাপ থাকে ব্যবসা না, কিন্তু আপনি তো তাই বলে তো আপনি কমফোর্ট জোনে চলে যাননি। কমফোর্ট জোনে যাইনি, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যখন ওয়েন ইউ বিকাম অটোমেটিক, মানে আমার কথা হচ্ছে যখন আপনি অটোমেটিক্যালি, আপনার আর নতুন সেলসের প্রয়োজন নেই, আপনি আপনারটা দিয়ে আপনি সেলফ সাফিসিয়েন্ট, কারণ আপনার ইয়ারলি সাবস্ক্রিপশন আসছে, তখন আপনি স্কেল আপ করলেন যে নেক্সট লেভেলে, যে আই অ্যাম ইউজিং মাই মানি টু ইনভেস্ট ইন এক্সপ্যানশন। যেমন আমি এখন ইউরোপে যাওয়ার শখ, ইউরোপে এক্সপ্যানশন করা শখ, মিডল ইস্টে এক্সপ্যানশন করা শখ। তো এটা তো একটা খরচের ব্যাপার, এটা এক্সপেন্সেসের ব্যাপার। আগে আমি নিজে ঘর গুছিয়েছি, তারপরে তখন আমি এক্সপ্যান্ড করবো। এটা হচ্ছে অনেকটা গাড়ি কেনার মতো, মানে আগে গাড়িটা 2টা আছে, ঠিক আছে তুমি 3 নাম্বার কিনতে পারো, কিন্তু ওইটা তো মেনটেন করতে পারো। তো মানে প্রথম যে 2টা কিনেছো ওটা তো একটা মেনটেন্যান্সের খরচ আছে, ক্যান ইউ হ্যান্ডেল ইট, তারপর তুমি 3 নাম্বারটা কিনতে পারো। আমি এভাবে করে এক্সপ্যানশনের চিন্তাটা করি। মিলেছে, মানে আমি যে উত্তরটা পেয়েছিলাম আমার ট্রেনারের কাছ থেকে, এক্স্যাক্টলি এটা মানে কাছাকাছি, মানে মর্মটা মিল হয়েছে। বাট এটার সাথে রিলেটেড একটা বিষয় আমার মনে হলো যে একজন উদ্যোক্তা তো আসলে কাইন্ড অফ একজন ইনোভেটরও বটে, বা তিনি নতুন ভাবনা নিয়ে কাজ করতে পছন্দ করেন, ভাবতে পছন্দ করেন। নিশ্চয়ই এরকম সময় আসে যে হি অর শি ইজ বোম্বার্ডেড উইথ আইডিয়াজ, অনেক রকম আইডিয়া আসে। তো কালকে ট্রেনিংয়ে এটা একটা ভালো জিনিস ছিল যে আপনি কি করবেন সেটা যেমন আপনি ঠিক করবেন, একই সাথে ইউ হ্যাভ টু মেক ইউর লিস্ট যে কি আপনি করবেন না, এবং বরং সেটাই আগে বেশি জরুরি যে কি আপনি করবেন না, ওগুলাকে আপনার মানে বাকেট লিস্ট থেকে ফেলে দেয়া। জি। তো আপনি তো অলরেডি আপনার 1.5 দশকের মতো পার করে এসছেন, বা 12 বছর, এক যুগ বলা যেতে পারে। মানে আপনি এই ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করেছেন আপনার উদ্যোক্তা জীবনে? এটা হচ্ছে আপু গোলস, মানে আমার গোলসে যদি অ্যালাইন না হয় তাহলে আসলে, যেমন আমাকে সবাই বলেছে মোবাইল অ্যাপসে যাও না কেন, মোবাইল অ্যাপস ডেভেলপ করো না কেন। বলছে আমার যারা ইউজার ওরা মোবাইল অ্যাপস দে ডোন্ট কেয়ার, মানে আমার তো ইন্ডাস্ট্রি ইউজার, তো আমার দরকার কি? তো আমাকে মোবাইল অ্যাপসে অনেক পুশ করা হয়েছে যে যাও মোবাইল অ্যাপসে, দরকার নেই। মাই ভিশন ডাজন্ট টেল মি, ওটা আপনার জন্য ডিস্ট্রাকশন। এটা হচ্ছে সোজা বাংলা বললে হুদাহুদি খরচ। হ্যাঁ, তো আমি এটা করি নাই। কিন্তু এখন আবার যখন আমি দেখলাম যে এখন ইন্ডাস্ট্রি ইজ রেডি টু অ্যাকসেপ্ট যে মোবাইলে অ্যাপসের দরকার আছে, সফটওয়্যারগুলো, হ্যাপি, এখন করা যাবে, কিন্তু ওয়াই 5 years ago দরকার নেই তো। তো এই গোল অ্যালাইনমেন্ট আপু, মানে গোলটা কি, মানে এই ডিসাইসিভ ক্ল্যারিটিটা আসলে কিভাবে আসে? মেডিটেশন করি, মেডিটেশনে চলে আসে। আমি আমার প্রবলেমটাকে ছুড়ে দিই যে এটা কি এখন করা ঠিক কি না,
আসলে অনেক বছর ধরে ধ্যান করি তো আপু, মানে আমার যেটা হয় আমি কালেকটিভলি অনেক পয়েন্ট নিয়ে বসি চিন্তা করতে, আর ধ্যানের স্তরে তো আমরা চিন্তাটা খুব ভালো হয়, তো ধ্যান করা অবস্থায় চিন্তাটা ছেড়ে দিই, তো উত্তর চলে আসে। এবং আমি এই গাট ফিলিংটাকে খুব খুব লাইক করি। মানে আমার কাছে যখন হঠাৎ করে মনে হলো যে দিস ইজ দ্য রাইট ডিসিশন, আমি আর এটা মধ্যে কোনো ক্যালকুলেশন করি না, আই জাস্ট গো ফর ইট। পরে দেখি রাইট হয়ে গেছে। বাট এটা আসলে কোনো চান্স না, কিন্তু এটা chance মানে না। ইট কেম থ্রু আ প্রসেস। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় অবচেতন মনে, আমি এত বুঝি না, আমার মনে হয় অবচেতন মন এবং পিছনে এটা মনে একটা ক্যালকুলেশন, দে হ্যাভ আ ম্যাথ থিওরি। ওরা আপনার গোলের জন্য কিভাবে করে কোথায় অঙ্কটা বসাতে হবে, বসালে কি আসবে, এটা মনে হয় ছেড়ে দিতে হয়, তখন ওরাই হয়তো আপনাকে উত্তরটা দিয়ে দেয়। এবং আমি আসলে এটা আমার অনেক ব্যবসায়িক অনেক ডিসিশনস অনেক কিছু আসলে এভাবেই এসছে। এভাবে এই জন্য আমি বলি কোয়ান্টাম খুব ইম্পর্টেন্ট আমার জন্য। না, এটা আসলে মানে আপনি খুব সৌভাগ্যবানদের একজন ডেফিনেটলি, যিনি মানে এত অল্প বয়স থেকে ধ্যান করার সুযোগ পেয়েছেন, এবং এটা আপনার একটা মানে খুবই মানে স্পন্টেনিয়াস একটা ব্যাপার বিষয়ের মতো হয়ে হয়ে গেছে। গেছে। ইনটুইশন, লজিক, ইমোশন সব জিনিসগুলোকে একসাথে করার যে সুযোগটা আপনি পেয়েছেন। তো আমরা মানে ফাইনাল, আমাদের ডিসকাশনের ফাইনাল জায়গায় চলে এসেছি, যে তরুণদেরকে আপনি কিভাবে গাইড করবেন বা মোটিভেট করবেন, যদি আপনাকে সেটা করতে বলি, যে আসলে প্রথমত তার লক্ষ্যের ব্যাপারে তাকে ডিসাইসিভ হতে হবে, লক্ষ্যটা সম্পর্কে খুব মানে নিশ্চিত থাকতে হবে। এবং আপনার কথা শুনে আমি খুব রিলেট করছিলাম যে কিছুদিন আগে আমাদের দেশে একটা জরিপ হয়েছে, যেখানে দেখা গেছে যে আমাদের তরুণদের মধ্যে 3/4 তরুণ জানেই না সে জীবনে কি চায়, কি তার লক্ষ্য, মানে কি ওয়েস্টেজ। তো আপনার কি পরামর্শ তরুণদের জন্য? ইটস অল অ্যাবাউট দৃষ্টিভঙ্গি। মানে আপনি যদি এভাবে করে দেখেন, হ্যাঁ, দুদিন আগে কোর্সে খুব সুন্দর করে আমাদেরকে বলছিলেন গুরুজি যে ডেস্টিনেশন তো মৃত্যু, মারা যাবই, ডেস্টিনেশন তো মৃত্যু। আসলে যদি এভাবে করে চিন্তা করেন তাহলে আপনি তো সব কিছু ছেড়ে দিতে পারেন, যে দরকার কি, মরেই তো যাব, আমি তো কোনো কিছু করে মরাটাকে আটকাতে পারতেছি না, তো মরেই যাব। তো এখন কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা এখানে বদলে দেয় যে মারা যাব, কিন্তু মারা যাওয়ার আগে কিছু করে যাব নাকি, কিছু একটা বদল করে দিয়ে যাব নাকি, কিছু একটা চেঞ্জ করে দিয়ে যাব নাকি, এটা নিজের ঘর হোক, নিজের পরিবার হোক, নিজের এলাকা হোক, নিজের সোসাইটি হোক, অথবা যেমন আমি তো ছোটোকালে বাবা ছিলেন না, তো আমি আসলে বিধবাদের কষ্টটা খুব ভালো বুঝি, আমি এটা ব্যাপারে একটু ইমোশনাল। তো মনে যে বাচ্চাদের বাবা থাকে না, আই ফিল ইট, যে বাবাদের একটা ইনফ্লুয়েন্স থাকে। হ্যাঁ, বিশেষ করে ছেলে এবং আমার মনে একটা পরিবারের ওপরে একটা বাবার একটা ইনফ্লুয়েন্স থাকে। তো আসলে আপনি যদি কিছুর সাথে রিলেট না করতে পারেন যে আমি কি করতে চাই, যেমন আমার শখ ছিল যে আমি 10টা এতিমকে একদম শেষ পর্যন্ত দাঁড়া করিয়ে দেবো। তো ছোটোকালে তো স্মল চিন্তা, তো আমি ভাবলাম যে 10টাকে যদি করতে পারি তাহলে তো অনেক কিছু হয়ে গেল। তো এখন পরে দেখি 10টা আসলে কিছুই না, আরও বেশি করা যায়, আরও বেশি করা যায়, কিন্তু ইচ্ছাটা তো থাকতে হবে। মানে 10টাও যে মাথায় এসেছিল সেই সময়, কারণ আমার তখন চিন্তা ছিল যে 1 লক্ষ টাকা মনে অনেক টাকা, মানে সে 10 লক্ষ টাকা, আচ্ছা 10 লক্ষ টাকা যদি এটিমদেরকে দিয়ে আমি, হ্যাঁ, মানে এরকম একটা চিন্তা ছিল। কিন্তু এটা উইথ টাইম প্রসেস এটা বদলেছে, বুঝেছি যে আরও বেশি করা সম্ভব, এটা কিছুই না 10টা এটিম। তো আসলে এরকম একটা ইচ্ছা যদি না থাকে যে আমি তো মারা যাবই, কিন্তু জীবন একটাই, এবং যে জীবনটাকে একটা মিনিংফুল জীবন দিয়ে যাব, কিছু একটা করে যাব, যেন আমার এই কাজটা, আমি তো চলে যাব, কিন্তু আমার এই কাজ, আমার এই চিন্তাটা, আমার যে একটা থট প্রসেস, এটা আমার জেনারেশনের পর জেনারেশন এটাকে অ্যাবজর্ভ করবে, এটাকে বলবে যে না, একটা লোক আসছিল যে বদলে দিয়ে গেছে আমাদের স্ট্রাকচারটা, আমাদের জিওগ্রাফিটা, আমাদের পরিবারের, দেশের একটা এক্সাম্পল। তো এরকম একটা চিন্তা তো থাকতে হবে, এবং এই চিন্তাটা আসলে তো সহজে না আসা। আমার মনে হয় কোয়ান্টাম কোর্সটা করলে দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। তো আমি তরুণদের জন্য এটাই বলবো যে একটি ইউ নিড টু ড্রিম, ইউ নিড টু হ্যাভ আ ড্রিম। যদি ড্রিম না থাকে,
একটা তো কিছু করতে হবে, মানে ডেস্টিনেশন তো মৃত্যু, এটা কনফার্ম, কিন্তু এরপরও মানে হোয়াট ক্যান আই ডু ওয়াইল আই এম অ্যালাইভ। এবং এই চিন্তাটা রাখলে আসলে সে আশপাশে অনেক উপকরণ পেয়ে যাবে। আলকেমিস্টে একটা কথা বলে না যে তুমি যখন কোনো একটা কিছু চাও তখন দ্য হোল ওয়ার্ল্ড কনস্পায়ার্স ইউ টু 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 গিভ ইট টু ইউ। গিভ ইট আসলে যখন দৃষ্টিভঙ্গিটা বদলে যায় তখন দেখবেন যে আসলে অনেক কিছু আশেপাশেই ছিল, ছিল। আমি বুঝি নাই। হ্যাঁ। হ্যাঁ, আমি বুঝি নাই, আমি অনুভব করি নাই। আসলে ওই ফোকাসটা, মন ছবিটা, অথবা এই জীবনে কি চাই, এই জিনিসটা আসলে খুব পরিষ্কার থাকা দরকার। এটা থাকলে আসলে অনেক কিছুই সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। অনেক কিছুই সহজ হয়ে যায় আপু। চমৎকার ইরেশ, আমরা খুব লাইভ একটা আলোচনা পেলাম এবং আমার মনে হয় যে দর্শকরা আমাদের এই আলাপচারিতা থেকে অনেকগুলো বিষয় হয়তো তারা পেয়েছেন। এবং আমার মনে হয় যে যদি আপনার সাথে যদি এই বিষয়ে বিশেষ করে কোনো তরুণ যদি আরও কোনো প্রশ্ন করতে চায় বা জানতে চায়, আমরা সেই সুযোগটাও দিতে পারি। আমাদের ভিডিওটা যখন পাবলিশ হবে সেটা দেখে তাদের মধ্যে যদি কোনো প্রশ্ন আসে কমেন্টে তারা জানালে আপনার সাথেও তারা চাইলে যোগাযোগ করতে পারবে বা আপনার কাছ থেকে সে উত্তর পাওয়ার সুযোগ তাদের আছে। জি অবশ্যই আপু, থ্যাংক ইউ, আপনাকে অনেক থ্যাংক ইউ। প্রোগ্রামটা খুব সুন্দর করে সঞ্চালনা করেছেন, মানে প্রশ্নগুলো খুব এফেক্টিভ প্রশ্ন ছিল, থ্যাংক ইউ। তো দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মাহমুদুর রহমান ইরেশকে অসংখ্য ধন্যবাদ, তিনি তার ব্যস্ত সময় থেকে আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন এবং আমরা তো আমাদের এই কথোপকথন থেকে নিশ্চয়ই কিছু না কিছু চিন্তার খোরাক পেয়েছি। এবং যেমনটি আমরা বললাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনারা জানাতে পারেন বা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে পারেন এবং আপনাদের এই মন্তব্যের আলোকে আমরা হয়তো আপনাদেরকে পরবর্তী কোনো দিক নির্দেশনা নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।